করছি আমি। আচ্ছা শোন, সেন্ট্রাল ফোর্স। আচ্ছা সেন্ট্রাল ফোর্স পড়ার আগে পড়তে হবে। আচ্ছা আমরা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে বেসিক্যালি যেটা স্টাডি করব সেটা হচ্ছে মোশন অফ প্ল্যানেটস। ঠিক আছে, তো মোশন অফ প্ল্যানেটস এসেনশিয়ালি ইনভলভস টু বডি মোশন। মানে তুই আরও পেঁচাতে চাইলে এটা 3 বডিও হয়ে যেতে পারে, কেননা সূর্যের চারপাশে পৃথিবী এবং ধর পৃথিবীর চারপাশে আবার চাঁদ। ওকে, কিন্তু একটা জিনিস শুনলে তোরা আশ্চর্য হয়ে যাবি, সেটা হচ্ছে যখনই তুই 2 বডির বদলে 3 বডি প্রবলেম নিয়ে মাথা ঘামাবি। 3 বডি প্রবলেম মানে কি? সান আর্থের মধ্যে অ্যাট্রাকশন, আর্থ আর মুনের মধ্যে অ্যাট্রাকশন, এবং সান এবং হ্যাঁ সান এবং মুনের মধ্যে অ্যাট্রাকশন, মানে এরকম এরকম আর এরকম, এই 3টে সেট অফ ফোর্স যখনই তুই কনসিডার করবি তখনই তুই সেই সিস্টেমকে বা ইকুয়েশনগুলোকে আর সলভ করতে পারবি না। মানে ম্যাক্সিমাম, মানে কমপ্লিট সলিউশন আমরা কিন্তু 2 বডি মোশনের ক্ষেত্রেই পাই। এর থেকে বেশি বডির ক্ষেত্রে ব্যাপারটা প্রচণ্ড ঝামেলা হয়ে যায়, এবং সেটা পুরো ফিজিক্সের একটা আলাদা ব্রাঞ্চ, যেটা তোরা পড়বি এমএসসিতে। কেওস বলে সেটাকে, ফুল কেওস, যেটা তোরা করিস। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট 2 বডি কনসিডার করবো, তার মানে আমরা শুধুমাত্র প্ল্যানেটারি মোশন অ্যারাউন্ড সান, তারপর সেখান থেকে আস্তে আস্তে কেপলারস ল হ্যান ত্যান ওগুলো সবই হবে। তো ওকে, তাহলে 2 বডি মোশন, 2 বডি মোশন। আচ্ছা, এইটা এইটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার ধর M1 একটা অবজেক্ট, 2 বডি, তো তাহলে M1 একটা অবজেক্ট, M2 একটা অবজেক্ট। এটা M1 এর পজিশন, এটা M2 এর পজিশন, R1 R2। এবার আরেকটা ভেক্টর আমরা ডিফাইন করব, সেটা হচ্ছে একটার রেসপেক্টে আরেকটার পজিশন। ওকে, যেমন ধর M1 এর রেসপেক্টে M2 এর পজিশন। এইটা ধরা যাক দিস ইজ R, তাহলে R সমান হচ্ছে R2 মাইনাস R1। আচ্ছা, এবার সাপোজ এদের সেন্টার অফ মাস এইরকম একটা পয়েন্টে আছে, এবং সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর ইজ ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? নাম্বার 1 পেলাম এদের মধ্যে যেটা রিলেটিভ সেপারেশন উইচ ইজ R2 মাইনাস R1। নাম্বার 2 পেলাম পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাসের ফর্মুলা অনুযায়ী, সেন্টার অফ মাসের ফর্মুলা তো জানিস, হ্যাঁ ম্যাথ ফিজিক্সে তো সেন্টার অফ মাস ক্যালকুলেশন করিয়েছি। হ্যাঁ ম্যাম, বাই M1 প্লাস M2। একদম ঠিক কইছো। আচ্ছা, তো এইবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তো এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে R1 R2 কে স্মল আর আর ক্যাপিটাল আর এর টার্মসে লিখব। তো এটাকে করা যায় কিভাবে? পাতে সাবস্টিটিউশন দিয়েই করা যায়। তাহলে উপরেরটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে R2 ইকুয়াল টু R প্লাস R1। ঠিক আছে, এটা 3। এবার 3টাকে আমরা বসিয়ে দেব ইন ইকুয়েশন 2। তাহলে ক্যাপিটাল R ইকুয়াল টু M1 R1 প্লাস M2 R প্লাস R1, নিচে M1 প্লাস M2। এটাতেই সিম্পল হবে তো? হ্যাঁ এতেই হবে, এতে তো আমরা R1 সমান পেয়ে যাব। ঠিক আছে, এটাকে যদি সলভ করি তাহলে R1 ভেক্টর
m1 প্লাস r2, ও আবার এর মধ্যে r1 r2 চলে আসে না, ও এটা m2, নিজেই নিজের হাতের লেখা বুঝতে পারছি না, এটা m2। আচ্ছা, তাহলে r1 ভেক্টর কমন নিলাম, m1 প্লাস m2 প্লাস m2 r বাই m1 প্লাস m2, অর্থাৎ জাস্ট r1 ভেক্টর প্লাস m2 বাই m1 প্লাস m2 r। ঠিক আছে, ভালো কথা। সুতরাং এখান থেকে পাওয়া গেল r1 ইকুয়াল টু ক্যাপিটাল R মাইনাস m2 বাই m1 প্লাস m2 r। ঠিক আছে, তাহলে একটা বডির পজিশন, আচ্ছা তাহলে এখানে কোনটাকে আরেকবার দেখে নিই। ক্যাপিটাল আর হচ্ছে সেন্টার অফ মাস, স্মল আর হচ্ছে তাদের রিলেটিভ সেপারেশন। এই দুটো টার্মে আমি একটা বডির পজিশন r1কে ডিফাইন করতে পারছি, এবং একইভাবে আমি r2কেও ডিফাইন করতে পারবো। r2 ইকুয়াল টু r r প্লাস r1। ওকে ফাইন, r প্লাস r1, তাহলে এখানে r1 আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে r প্লাস r মাইনাস m2 বাই m1 প্লাস m2 r। এবার তুই r কে যদি কমন নিয়ে নিস, তাহলে ক্যাপিটাল আরটা যেমন ছিল তেমনই আছে, তারপর স্মল আর কে কমন নিলি 1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 r, তারপরে r নিচে m1 প্লাস m2, m1 প্লাস m2 মাইনাস m2 মানে m1। ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে আবার একটু পাশাপাশি লিখি। তাহলে r1 হচ্ছে পজিশন অফ m1 ইন ল্যাবরেটরি ফ্রেম। ল্যাবরেটরি ফ্রেম মানে আমাদের ফ্রেম, আমাদের রেসপেক্টে আমরা এক্স ওয়াই অ্যাক্সিস ডিফাইন করেছি, সেই ফ্রেমে একটা অবজেক্টের পজিশন। এবার সেইটা দ্যাট ইজ ইকুয়াল টু সেন্টার অফ মাসের পজিশন মাইনাস m2 বাই m1 প্লাস m2 স্মল r। আচ্ছা, r2 এটা হচ্ছে পজিশন অফ m2 ইন ল্যাবরেটরি ফ্রেম। আচ্ছা, সেইটা সমান কি r, এক সেকেন্ড, সেইটা সমান হচ্ছে r প্লাস, এবারে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস r তারপরে m1 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এবার আমি যদি পুরো জিনিসটাকে সেন্টার অফ মাস ফ্রেমের রেসপেক্টে দেখি, এখান থেকে পাশে লিখি, দেখ r1 হচ্ছে পজিশন অফ m1 ল্যাবরেটরি ফ্রেম, আর ক্যাপিটাল আর এইটা হচ্ছে পজিশন অফ সেন্টার অফ মাস। সুতরাং আমি যদি এখান থেকে বের করতে চাই পজিশন অফ m1 ইন সেন্টার অফ মাস ফ্রেম, তাহলে কি করে বের করব? স্মল r1 মানে ল্যাবরেটরি ফ্রেমে যেটা ছিল মাইনাস সেন্টার অফ মাসের পজিশন, মানে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির মতো আর কি, মানে ধর প্ল্যাটফর্মের রেসপেক্টে তোর ভেলোসিটি v1, তোর রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি v2, না সরি, প্ল্যাটফর্মের রেসপেক্টে তোর ভেলোসিটি v1 আর প্ল্যাটফর্মের রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি v2, তাহলে তোর রেসপেক্টে কী হবে? রিলেটিভ ভেলোসিটি v2 মাইনাস v1। এখানেও সেম, যে আমার রেসপেক্টে m1 এর পজিশন r1 আর আমার রেসপেক্টে সেন্টার অফ মাসের পজিশন ক্যাপিটাল আর।
তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে M1 এর পজিশন কি হবে? একটা মাইনাস আরেকটা, মানে R1 মাইনাস ক্যাপিটাল আর। তাহলে এইটা হচ্ছে সেন্টার অফ মাস ফ্রেমে M1 এর পজিশন। সেন্টার অফ মাস ফ্রেম আর ল্যাবরেটরি ফ্রেম, এদের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ল্যাবরেটরি ফ্রেম হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর সেমিস্টার, ল্যাবরেটরি ফ্রেম হচ্ছে ফ্রেম where observer is at rest. অবজারভার অর্থাৎ আমি রেস্টে আছি, অবজেক্ট চলছে। ওই যে मैं ठहरा रहा जमी चलने लगी, এটা হচ্ছে সেইটা। আর সেন্টার অফ মাস ফ্রেম হচ্ছে ফ্রেম যেখানে সেন্টার অফ মাস, টুরুং, কেউ হাত তুললো? ও হাত তুলেছিস? কোশ্চেন আছে? এই নে রিয়াকশান দিলাম। আচ্ছা, সেন্টার অফ মাস ফ্রেম হচ্ছে ফ্রেম যেখানে সেন্টার অফ মাস ইজ অ্যাট রেস্ট। রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র, অনেক ধরনের নির্দেশতন্ত্র হতে পারে। আমি যদি স্টেশনে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দুটো লোক বিশাল জোরে ছুটতে শুরু করলো, এটা ল্যাবরেটরি ফ্রেম। আর সেই দুটো লোকের যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসের উপর আমি যদি চড়ে বসি, তাহলে আমি চলে গেছি সেন্টার অফ মাস ফ্রেমে। দুটো জায়গা থেকে কিন্তু পিকচারটা দুরকম দেখা যাবে। যাই হোক, তো এখানে আমার ল্যাবরেটরি ফ্রেমে পজিশন ভেক্টর ছিল R1 R2, আর সেন্টার অফ মাসের পজিশন ছিল R। সেন্টার অফ মাস ফ্রেমে যদি আমাকে পজিশন পেতে হয়, তাহলে সিম্পল R1 থেকে R মাইনাস করতে হবে, R2 থেকেও R মাইনাস করতে হবে। মানে যেই ফ্রেমে যেতে চাইছিস সেই ফ্রেমের পজিশনকে মাইনাস করে দিলেই তুই সেই ফ্রেমে চলে যেতে পারবি। তাহলে সেন্টার অফ মাস ফ্রেমে পজিশন R1C, আচ্ছা সেটা সমান R1 মাইনাস ক্যাপিটাল আর, মানে মাইনাস অফ M2 বাই M1 প্লাস M2R, এবং R2C এইটা সমান হচ্ছে R2 মাইনাস ক্যাপিটাল আর। তার মানে কি দাঁড়াচ্ছে? রিলেটিভ সেপারেশন বাই, মানে ইনটু M1 বাই M1 প্লাস M2। তাহলে R2C মানে সেন্টার অফ মাস ফ্রেমে যে পজিশন, সেটা হচ্ছে প্লাস সাইন M1 বাই M1 প্লাস M2R। এই ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন? একটা খুবই বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেজেন্স অফ রিলেটিভ সেপারেশন। ঠিক আছে, যা দেখা যাচ্ছে সেন্টার অফ মাস ফ্রেমে যেই আমি চলে গেলাম, অমনি একমাত্র ইম্পর্টেন্ট বা ফিজিক্যালি সিগনিফিক্যান্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে M1 এবং M2-র মধ্যে যে রিলেটিভ সেপারেশন, সেইটা। আমি কোথায় দাঁড়িয়ে আছি, এক্স অ্যাক্সিস কোথা থেকে শুরু হয়েছে, অরিজিন কোথায় আছে, এইগুলোর কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ইম্পর্টেন্সই নেই। এবং অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স থাকা উচিতও নয়, কেননা মহাশূন্যে তুই কোথায় অরিজিন সেট করবি আর কোথায় তুই এক্স অ্যাক্সিস ডিফাইন করবি? নর্মালি সেটা হওয়ার কিন্তু কথা নয়। মহাশূন্যে তুই শুধু অবজেক্টই দেখতে পাচ্ছিস, এখানে তোর কোনো স্পেসিফিক অরিজিন বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকার কথা নয়, এবং সেটা নেইও, মানে নেই, জাস্ট নেই। আমরা ইমাজিন করতে পারি, বাস্তবে তো নেই। বাস্তবে শুধু আছে সূর্য আর পৃথিবী। তো সেরকমই বাস্তবে আছে M1 আর M2, এবং ল্যাবরেটরি ফ্রেমের থেকেও সেন্টার অফ মাস ফ্রেম হচ্ছে মাচ মোর ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো সেন্টার অফ মাস ফ্রেমে যখনই আমি যাচ্ছি, তখন আমার ইম্পর্ট্যান্ট প্যারামিটারটা কি হচ্ছে না, M1 আর M2-র মধ্যে যেটা রিলেটিভ সেপারেশন, সেইটা হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট প্যারামিটার। এইবার আয়, তুই যখন নিউটনস ল লিখবি তখন তুই কি লিখবি বা কিভাবে লিখবি? এখানে কি ফোর্স আছে? ফোর্স 1 2, মানে হচ্ছে ফোর্স অন M1 বাই M2।
আচ্ছা, সেটা সমান কি হচ্ছে, যদি জাস্ট ওই গ্র্যাভিটেশনাল ফোর্স হয় তাহলে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার ডিরেকশনটা হচ্ছে তোর এম ওয়ানের উপর এম টুর দ্বারা, তার মানে তো মানে এম টুর দিকে অ্যাট্রাক্টেড হবে, তাহলে এই ধরনের ব্যাপারটা হবে। ওকে, আর এফ টু ওয়ান নিউটনের থার্ড ল অনুযায়ী দিস ইজ মাইনাস অফ এফ ওয়ান টু। আচ্ছা, যাই হোক, সেটা ঠিক আছে। এবার এই জিনিসটা সমানই হচ্ছে গিয়ে ফোর্স অন এম ওয়ান, তো আচ্ছা, এটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা। এইবার নিউটনস ল অনুযায়ী আমি কি লিখতে পারি, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, আচ্ছা, ইন্টু ডিরেকশন তো দিতেই হবে আর ওয়ান টু ক্যাপ, এইটা সমান কার উপরে ফোর্স আসছে, এম ওয়ানের উপর, তাহলে এম ওয়ান, আচ্ছা এক সেকেন্ড, এখানটাতে কি করা উচিত, আর এইটা আচ্ছা দাঁড়া এক মিনিট, এখানে আবার এটা ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করেছি। আচ্ছা দাঁড়া, এটাকে সেন্টার অফ মাস ফ্রেমে না করে, সেন্টার অফ মাস ফ্রেমে করলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, এটাকে আমরা নর্মালি লিখি। এটা ছেড়ে দে, এটা বাদ দে, কেটে দে। আমরা সেন্টার অফ মাস ফ্রেমে পজিশন পেয়ে গেছি, এবার আমরা নিউটনস ল লিখব। আচ্ছা, নিউটনস ল হচ্ছে এফ ওয়ান টু মানে ফোর্স অন এম ওয়ান বাই এম টু। এবার নিউটনস ল অনুযায়ী এটা সমান হচ্ছে এম ওয়ান আর ওয়ান ডাবল ডট। আচ্ছা, এফ টু ওয়ান এটা সমান হচ্ছে ফোর্স অন এম টু বাই এম ওয়ান, এইটা সমান হচ্ছে এম টু আর টু ডাবল ডট। আচ্ছা, এবার আর ওয়ান আর আর টু, আর ওয়ান আর আর টুকে আমরা অলরেডি এইভাবে লিখেছি, তো সেইভাবে যদি এটাকে যদি আমরা এখানে ইউজ করি, ধর এটা ইকুয়েশন নাম্বার এ আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার বি, তাহলে এফ ওয়ান টু সমান এম ওয়ান আর ওয়ান ডাবল ডট, এবং সেটা সমান হচ্ছে আর ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল আর মাইনাস দিস, তাহলে ক্যাপিটাল আর এর মাথায় ডাবল ডট মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু স্মল আর ডাবল ডট, আর এখানে এম টু আর ডাবল ডট প্লাস এখানে যেটা আছে সেইটা, মানে এই রিলেশনটা ইউজ করছি, কোথাও বুঝতে না পারলে বলবি, 15 দিন পরে গিয়ে বলিস না, তাহলে নিজেই ভুলে যাবো যে কী বলেছিলাম ক্লাসে। এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু আর ডাবল ডট। ওকে, ফাইন। আচ্ছা, এটাকে আপন সিম্পলিফিকেশন, দিস ইজ এম ওয়ান আর ডাবল ডট মাইনাস এম ওয়ান এম টু এম ওয়ান প্লাস এম টু আর ডাবল ডট। কি বক্তব্য? ত্রুং করে আওয়াজ হয়েছে, আর ডাবল ডট
আর এটা হচ্ছে ওই ডাবল ডটটা কি? ও সরি, ডট এবং ডাবল ডট হচ্ছে ডিডিটি, আমার খেয়াল নেই যে তোরা এটা জানিস না। Double derivation. উইথ রেসপেক্ট টু ও টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। ওকে। হ্যাঁ হ্যাঁ, ভাগ্যিস জিজ্ঞেস করলি। আর ডট হচ্ছে ডি আর ডিটি, আর ডাবল ডট হচ্ছে ডি টু আর ডিটি টু। তিনবার ডেরিভেটিভ হলে তিনবার হবে, ওইটাই নিউটনস লটা, যেটা সেকেন্ড ডেরিভেটিভ। আচ্ছা, প্লাস m1 m2 m1 প্লাস m2 আর ডাবল ডট। এখান থেকে এটা মাইনাস হবে। আচ্ছা, এবার দাঁড়া, এখানে একটা জিনিস হবে, ফোর্স অন m1, এবার এইটা এবার এইটা সমান যদি এটা প্লাস এটা করি, তাহলে এটা 0। জাস্ট এ মিনিট, দেখতে পাচ্ছি যদি এটা মাইনাস করি, এটা দুবার আসবে, ইন্টু মাইনাস m1। ঠিক আছে, ওকে। এটা ধর ইকুয়েশন নাম্বার সি, আর এটা ইকুয়েশন নাম্বার ডি। এবার আমরা ডি থেকে সি কে বিয়োগ করব, ঠিক আছে। সাবট্রাক্টিং ইকুয়েশন নাম্বার সি ফ্রম ইকুয়েশন নাম্বার ডি, তাহলে আমরা পাবো f21 মাইনাস f12 ইকুয়াল টু m2 মাইনাস m1 আর ডাবল ডট প্লাস 2 m1 m2 বাই m1 প্লাস m2 আর ডাবল ডট। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত লজিক্যালি পুরোটাই কারেক্ট আছে। এখানে কিন্তু একটা কথা বলছি, এইটা কিন্তু একটা নতুন ধরনের ক্যালকুলেশন শুরু হয়েছে। এখানে কিন্তু এই জিনিসটা আমরা মানে আমাদের কোথাও লাগছে না কাজে, এই জিনিসটা মানে আমি বলতে চাইছি এই জিনিসটা, এই যে সেন্টার অফ মাস ফ্রেম মানে কি, সেন্টার অফ মাস ফ্রেমে কি হলো না হলো, এই যে জিনিসটা, এটা কিন্তু একটা, এটা জাস্ট একটা মানে কনসেপ্ট আর কি, যে মানে আর ওদের মধ্যে যে রিলেটিভ সেপারেশন, সেটা যে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার, সেটা জাস্ট বললাম। কিন্তু এরপর থেকে যেটা শুরু করেছি সেটা কিন্তু আলাদা, মানে ওটা কোথাও লাগছে না পরের পার্টটাতে, পরের পার্টটা আলাদা, নিউটনস লটা সেন্টার অফ মাস ফ্রেমে কি হবে বা ওই ধরনের জিনিসগুলো এখন আমরা করছি। ম্যাম ম্যাম ওই আর শোনা যাচ্ছে না, আরেকবার বল, মেসেজ করে বল, শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। এর আগে হ্যালো, হাই, হ্যালো, হ্যালো। শোনা গেল না কিছুই, মেসেজ করে বল, মেসেজ কর, মেসেজ। আচ্ছা, এবার আমরা অনেক কিছু করব। আর টু সি, হ্যাঁ আর ওয়ান সি আর টু সি কী হয়েছে? ওটা বুঝতে পারছি না। আর ওয়ান সি আর আর টু সি, আর ওয়ান সি হচ্ছে, কিরম করে বোঝাই, ওয়েট, আর ওয়ান সি আছে, দাঁড়া, ধর আচ্ছা, ধর এটা একটা বেঞ্চ, তার উপরে
আচ্ছা ওয়েট, বেঞ্চের উপর দাগ কাটা আছে। এরকম। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস এবং আরেকজন এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো তার পজিশন তুই কিভাবে বলবি? এটা যদি 0 হয়, এটা 1 2 3 4 5। তো তুই তুই মানে তুই ল্যাবরেটরি ফ্রেম, ওকে? তা তোর রেসপেক্টে এর পজিশনটা কি 2, আর বি এর পজিশনটা কি 3 4 4.5, ওকে? কিন্তু বি এর পজিশন উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে বি এর পজিশনটা কি হবে? বি এর থেকে কতটা দূরে আছে? 4.5 মাইনাস 2 অর্থাৎ 2.5। এটা হচ্ছে রিলেটিভ পজিশন। ভেলোসিটি, এর থেকে যদি ভেলোসিটি বের করা হয় তাহলে সেটা হবে রিলেটিভ ভেলোসিটি। এখানেও সেম কেস করেছি। আমার রেসপেক্টে m1 এর পজিশন হচ্ছে r1, আমার রেসপেক্টে সেন্টার অফ মাস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে সেন্টার অফ মাসের রেসপেক্টে m1 এর পজিশন কি হবে? r1 মাইনাস ক্যাপিটাল আর। যদি ছবিতে দেখাতে বলিস তাহলে r1 এর রেসপেক্টে সেন্টার অফ মাসের রেসপেক্টে r1 এ m1 এর পজিশন হচ্ছে এটা, সেন্টার অফ মাসের রেসপেক্টে m2 এর পজিশন হচ্ছে এটা। ম্যাথমেটিক্যালি দেখতে গেলে গ্রিন অ্যারো ইজ r2 মাইনাস ক্যাপিটাল আর, ম্যাথমেটিক্যালি দেখতে গেলে ইয়েলো অ্যারো ইজ r1 মাইনাস ক্যাপিটাল আর। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি, পটাক করে এবার চলে আসবে যেটা আমরা আনতে চাইছি। আচ্ছা, প্রথমত নিউটনের থার্ড ল, নিউটনস থার্ড ল, F12 ইকুয়াল টু মাইনাস F21। তো আমরা এখানে বসিয়ে দিই F12 ইকুয়াল টু মাইনাস F21, তাহলে 2F21 হলো এটা আমার। আচ্ছা, এইবার আর ডাবল ডট, যদি ইফ দেয়ার ইজ only internal force, কোনো একটা সিস্টেমে যদি কেবলমাত্র ইন্টারনাল ফোর্স থাকে এবং যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, তাহলে সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সিলারেশন হয় না। সেন্টার অফ মাসের দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস, এবং এটা প্রুভ করা খুবই সহজ। এটা প্রুভ করে দেওয়াই যাক, কেননা এটা ইম্পর্টেন্ট। প্রুফ এটা কীভাবে প্রুভ করব? দাঁড়া, m1 m2 এটা হচ্ছে সেন্টার অফ মাস, m1 r1 m2 r2। আচ্ছা, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের পজিশন m1 r1 m2 r2 বাই m1 প্লাস m2। আচ্ছা, এবার সেন্টার অফ মাসের ভেলোসিটি হচ্ছে m1 r1 ডট m2 r2 ডট বাই m1 প্লাস m2। আর সেন্টার অফ মাসের, এটা ইন জেনারেল সিস্টেমের জন্য, হ্যাঁ প্রুভ করছি আমরা, অ্যাক্সিলারেশন হচ্ছে m1 r1 ডাবল ডট
প্লাস m2r2 ডাবল ডট বাই m1 প্লাস m2। এবার ধর এই সিস্টেমের কোনো এক্সটার্নাল ফোর্স নেই, নো এক্সটার্নাল ফোর্স, শুধুমাত্র ইন্টারনাল ফোর্স আছে, অনলি ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, তো অনলি যদি ইন্টারনাল ফোর্স থাকে তাহলে কীরকম হবে ব্যাপারটা? m1 এর থেকে m2 এর দিকে f1 থাকবে আর m2 থেকে m1 এর দিকে f2 থাকবে। নিউটনস থার্ড ল অনুযায়ী f1 ইকুয়াল টু মাইনাস f2। এটা হচ্ছে শুধু ইন্টারনাল ফোর্স, ঠিক আছে, কোনো এক্সটার্নাল ফোর্স নেই। এবার ভাব যে f1 সমান কি, m1 r1 ডাবল ডট, আর f2 সমান কি, m2 r2 ডাবল ডট। তাহলে f1 সমান যদি মাইনাস f2 হয় তাহলে m1 r1 ডাবল ডট প্লাস m2 r2 ডাবল ডট ইকুয়াল টু 0। এটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রুফ, যেটা সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, যদিও অবশ্যই এবার ল্যাপ্লাসটা এলো না, আমাকে ধোঁকা দিয়ে দিল, কিন্তু ইন জেনারেল এই প্রুফটা ইম্পর্টেন্ট যে সেন্টার অফ মাস ফ্রেমে মানে যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সিলারেশন হয় না। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, কেননা কোনো এক্সটার্নাল ফোর্স নেই, শুধু ইন্টারনাল ফোর্স। তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী f1 ইকুয়াল টু মাইনাস f2। এবার f1 হচ্ছে m1 r1 ডাবল ডট, আর ওটা f1 ইকুয়াল টু মাইনাস f2 বসিয়ে দে। তাহলে এই যে তুই জিরোটা পেয়ে গেলি, এই যে তুই জিরোটা পেয়ে গেলি, এই যে পেয়ে গেলি, এবার এটাকে তুই এখানে ইউজ কর, ব্যাস rc ডাবল ডট ইকুয়াল টু 0 চলে আসবে। সুতরাং এক্সটার্নাল ফোর্স না থাকলে সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। এই ব্যাপারটা আমরা এখানে ইউজ করব। তাহলে সেন্টার অফ মাসের কোনো অ্যাক্সিলারেশন নেই। এবার উই আর অলমোস্ট দেয়ার। দুই দুই কেটে গেল। এইবার দেখ একটা আশ্চর্য জিনিস পেয়েছিস, এতক্ষণ ছিল টু বডি মোশন, m1 m2 r1 r2 হেনা তেনা, কিন্তু এখন কি, এখন যে ইকুয়েশনটা পেলি f21 ইকুয়াল টু সামথিং, এইটা হচ্ছে ইট লুকস লাইক ওয়ান বডি মোশন। একটা রিডিউসড মাসের ইকুয়েশন এসে গেছে, হ্যাঁ রিডিউসড মাসের ইকুয়েশন এসে গেছে। এক্স্যাক্টলি আমরা একটা ইকুইভ্যালেন্ট ওয়ান বডি মোশন পেলাম। এটাকেই বলা হয় রিডিউসড মাস। তাহলে রিডিউসড মাসের ফান্ডা কি, টু বডি মোশনকে ওয়ান বডি মোশনে কনভার্ট করা, যাতে আমাদের অঙ্ক কষতে সুবিধা হয়। তবে এখানে এটা ছাড়াও আরও অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ইম্পর্টেন্স অফ, মানে টু বডি মোশন যখন ওয়ান বডিতে কনভার্ট হবে তখন এফেক্টিভলি ওই ওদের মধ্যে যে সেপারেশনটা, সেটাই মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরম দাঁড়ালো যে ধর m1 একটা অবজেক্ট ছিল, m2 একটা অবজেক্ট ছিল, দুজনের মধ্যে শুধু ইন্টারনাল ফোর্স আছে, কোনো এক্সটার্নাল ফোর্স নেই। যেহেতু এক্সটার্নাল ফোর্স নেই তাহলে কি হবে, সেন্টার অফ মাসটা মুভ করবে না, বডিগুলো মুভ করবে। বডিগুলো কি করবে, সেন্টার অফ মাস তো ফিক্সড, বডিগুলো সেন্টার অফ মাসের অ্যাবাউটে ঘুরতে থাকবে, লাইক দিস। তা আমরা বাইরে থেকে কীরকম দেখতে পাবো, যখন এই অবজেক্ট মানে m1 যখন এখানে আসবে, তখন মানে m1 যখন এখানে আসবে, m2 সেই সময়
এখানে চলে যাবে। তারপর m1 যখন এখানে আসবে, m2 সেই সময় এখানে চলে আসবে। এইরকম মুভমেন্টটা হবে। আমরা বলি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। সূর্য আর পৃথিবীর যে সেন্টার অফ মাস সেটা ফিক্সড আছে, তার চারপাশে সূর্যও ঘুরছে, তারই চারপাশে পৃথিবীও ঘুরছে। যেহেতু সূর্য পৃথিবীর থেকে অনেক বেশি ম্যাসিভ, সেই জন্য ওদের যে সেন্টার অফ মাস সেটা সূর্যের সেন্টারের কাছাকাছিই থাকে, তাই সূর্যকে আমরা অ্যাপ্রক্সিমেটলি রেস্টে আছে এরকম বলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেন্টার অফ মাসটা ফিক্সড, সূর্যও তার চারপাশে ঘুরছে আর পৃথিবীও সেই সেন্টার অফ মাসের চারপাশে ঘুরছে। তাহলে টু বডি মোশনটা দেখতে এরকম কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এটাকে যখন আমি অঙ্ক করতে চাইবো তখন আমি এটাকে এফেক্টিভলি ওয়ান বডিতে কনভার্ট করবো। ওয়ান বডিতে কনভার্ট করলে কি হবে, m1 সেন্টারে বসে আছে। আচ্ছা, ধরা যাক m1 m2 গ্যাপ হচ্ছে l, তাহলে m1 এর চারপাশে m1 এর চারপাশে একটা মাস ঘুরছে l ডিস্টেন্সে, কিন্তু সেটা কোন মাস? দ্যাট ইজ নট m2, দ্যাট ইজ mu, which is m1 m2 by m1 plus m2। আর একটা কথা হচ্ছে যে এটাকে অবশ্য m1 বলাটাও ঠিক নয়, এটা হচ্ছে বেসিক্যালি অরিজিন। দিস ইজ দ্য অরিজিন ও। এবং যেহেতু এটা রেস্টে আছে তাই এটাকে সেন্টার অফ মাস এটাকে বলা যাবে না। ঠিক আছে, তাহলে বাদিকের প্রবলেমটা ইজ সেম অ্যাজ ডান দিকের প্রবলেমটা। বাদিকের প্রবলেমে যেটা এরকম বিচ্ছিরিভাবে ঘুরছে, ডান দিকের প্রবলেমে এটা সিম্পল একটা সার্কেলে ঘুরছে। সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে এল, এবং যে মাসটা ঘুরছে সেটা একটা সিঙ্গেল মাস। তাহলে বাদিকে হচ্ছে টু বডি প্রবলেম, ডান দিকে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়ান বডি প্রবলেম। ইকুইভ্যালেন্ট ওয়ান বডি প্রবলেম কীভাবে পাওয়া গেল না, রিডিউসড মাস ক্যালকুলেট করে পাওয়া গেল। আর সেন্টার থেকে কতটা দূরে আছে, দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে এল, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেশাল ক্যাটাগরি অফ ফোর্সেস আমরা এখানে পাচ্ছি। স্পেশাল ক্যাটাগরি অফ ফোর্সেস। সেই স্পেশাল ক্যাটাগরিটা কি? এই ফোর্সগুলো দে ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার এবং ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। একটা বিশেষ ধরনের ফোর্স আমরা মাঝে মাঝেই পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্সও তাই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও তাই। ওদের ডিরেকশন সেন্টারের দিকে এবং ওদের ভ্যালুটা সেন্টার থেকে কতটা দূরে আছে তার উপর ডিপেন্ড করে। এই স্পেশাল ক্লাস অফ ফোর্সকেই বলা হয় সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের অরিজিনাল ডেফিনেশন হচ্ছে সাম ফোর্স যেটা সেন্টারের দিকে আছে বা সেন্টার থেকে বাইরের দিকে আছে, এইটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন। টুয়ার্ডস সেন্টার or away from center, শুধুমাত্র এইটুকু কিন্তু, হ্যাঁ, অল অ্যাবাউট ডাইরেকশন, এটাই কিন্তু অরিজিনাল ডেফিনেশন, অল অ্যাবাউট ডাইরেকশন। কিন্তু ইভেনচুয়ালি এটা দেখানো যাবে, মানে এটা প্রমাণ ইম্পর্টেন্ট এই প্রুফটা, বাট মানে ইভেনচুয়ালি যেটা দেখা যাবে, ইফ দ্য ফোর্স ইজ কনজারভেটিভ, এই ফোর্সকে যদি কনজারভেটিভ হতে হয়, অর্থাৎ টোটাল এনার্জিকে যদি কনস্ট্যান্ট হতে হয়, তাহলে এই যে এফ
আর আছে, এফ আর, হ্যাঁ, মানে পজিশন ভেক্টর আর, পজিশন ভেক্টর আর মানে এফটা আর থিটা ফাই তিনটের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? আরটা দু জায়গায় আছে, একটা ডিরেকশনের মধ্যে আছে, একটা ফোর্সের ফর্মুলার ভেতরে আছে। তো এফটা যদি আর ভেক্টরের ফাংশন হয়, তার মানে সেটা আর থিটা ফাই সবার ফাংশন, কারণ আর ভেক্টর তো আর থিটা ফাই তিনটের উপর ডিপেন্ডেন্ট। তো দেখা যাবে যে ফোর্স যদি কনজারভেটিভ হতে হয়, তাহলে এফটাকে শুধুমাত্র আর এর ফাংশন হতে হবে, মানে থিটা ফাই এর ফাংশন হলে চলবে না, শুধুমাত্র আর এর ফাংশন হতে হবে। সুতরাং সব মিলিয়ে এখন প্র্যাকটিক্যালি যেটা ডিফাইন করে, প্র্যাকটিক্যাল ডেফিনেশন অফ সেন্ট্রাল ফোর্স, সেইটা হচ্ছে যে একটা ফোর্স যার ডিরেকশন কোনো একটা অরিজিনের দিকে বা অরিজিন থেকে দূরের দিকে, শুধু সেটাই নয়, ফোর্সের ভ্যালুটাও শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। ভ্যালু ডিপেন্ডস অনলি অন দ্য ডিস্টেন্স। ঠিক আছে, দুটো জিনিস হলো, একটা ডিরেকশন, একটা ভ্যালু। ভ্যালু শুধু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, আর ডিরেকশন শুধুমাত্র একটা অরিজিনের দিকে হবে বা অরিজিন থেকে দূরের দিকে হবে। এবার সেন্ট্রাল ফোর্স যেই মাত্র মানে জিনিসটা সেন্ট্রাল ফোর্স হয়ে গেল, মানে এই যে পার্টিকুলার ক্রাইটেরিয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রচুর সুবিধা হবে, সুবিধাই সুবিধা। নাম্বার ওয়ান সুবিধাই হচ্ছে প্রপার্টিস বা বলা ভালো ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল ফোর্স। নাম্বার ওয়ান, টর্ক জিরো। এটা তো হেভি মজা, কেননা টর্ক সমান আর ক্রস এফ। ফোর্স আমরা আগেই বলেছি আর ক্যাপ এফ আর, তো আর ক্রস আর তার মানে জিরো। আবার টর্ক সমান আমরা জানি ডিএল ডিটি, ডিএল ডিটি জিরো, তার মানে এল কনস্ট্যান্ট। এল কনস্ট্যান্ট মানে কি? এল একটা ভেক্টর, এল এর দুটো জিনিস আছে, একটা ভ্যালু আছে, একটা ডিরেকশন আছে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালুও ফিক্সড, তার ডিরেকশনও ফিক্সড। আচ্ছা, ডিরেকশন ফিক্স থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এল হ্যাজ ফিক্সড ডাইরেকশন। ফিক্সড ডাইরেকশন। তো পার্ট এল ইকুয়াল টু আর ক্রস পি। ঠিক আছে, তাহলে তুই ভাব যে এটা একটা পয়েন্ট, এটা একজনের পজিশন আর। আচ্ছা, পি মানে তো মাস টাইমস ভেলোসিটি। তো পার্টিকেলটা মনে কর এইভাবে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে তার পি হচ্ছে এদিকে, তাহলে আর ক্রস পি তার মানে এল ইজ directed along মানে along normal, directed along normal to the plane of the motion। কেননা এল যেহেতু আর ক্রস পি, তার মানে অবভিয়াসলি এল হচ্ছে পারপেন্ডিকুলার টু আর এবং এল হচ্ছে পারপেন্ডিকুলার টু পি।
তাহলে পজিশনের সঙ্গেও 90 ডিগ্রিতে আছে, মোমেন্টামের সঙ্গেও 90 ডিগ্রিতে আছে। তার মানে যেই প্লেনে মোশনটা হচ্ছে সেই প্লেনের সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টামটা 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি পাওয়া গেল? অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন ফিক্সড। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য মোশন। তাহলে এই ডিরেকশন যদি ফিক্সড হয় এবং সেটা যদি নর্মাল টু দ্য প্লেন অফ দ্য মোশন হয়, তাহলে অবভিয়াসলি প্লেন অফ দ্য মোশন অলসো ফিক্সড। কেননা প্লেন অফ দ্য মোশনের সঙ্গেই তো এলটা 90 ডিগ্রিতে আছে, আর এলটা নিজেই ফিক্সড, তাহলে প্লেন অফ দ্য মোশন ফিক্সড থাকতে বাধ্য। তাহলে প্লেন অফ দ্য মোশন ফিক্সড তার মানে হচ্ছে মোশন ইজ 2D and not 3D। এই কোশ্চেনটা আমাকে একটা জায়গাতে ভাইভাতে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, যে সেন্ট্রাল ফোর্সের মোশন কেন একটা প্লেনে হয়, মানে 3Dতে কেন হয় না। তাহলে যদি তোদের জিজ্ঞেস করে, তাহলে তোদের প্রথমে বলতে হবে যে সেন্ট্রাল ফোর্স হচ্ছে আর ক্যাপ এফ আর, তারপরে বলতে হবে যে তাহলে টর্ক জিরো, টর্ক ডিএল ডিটি, তাহলে এল এর ডিরেকশন ফিক্সড। এবার এল হচ্ছে আর ক্রস পি, তাহলে এল হচ্ছে নর্মাল টু দ্য প্লেন অফ দ্য মোশন। তাহলে যেহেতু এল এর ডিরেকশন ফিক্সড, তাই প্লেন অফ দ্য মোশন ফিক্সড, তাই মোশন একটা প্লেনেই আছে, অর্থাৎ মোশন 2Dতে আছে, 3Dতে নেই। ঠিক আছে, এবার যেই মোশন হয়ে গেল স্ট্রিক্টলি তোর 2D, তার মানে আমি ক্যান বি ডেসক্রাইবড ইন টার্মস অফ প্লেন পোলার কোঅর্ডিনেটস। আর অ্যান্ড থিটা। এবার প্লেন পোলার কোঅর্ডিনেটসে আর ইকুয়াল টু আর ইন্টু আর ক্যাপ, পজিশন ভেলোসিটি হচ্ছে আর ডট আর ক্যাপ প্লাস আর ডিডিটি অফ আর ক্যাপ। ডিডিটি অফ আর ক্যাপকে ডিডিটি অফ আর ক্যাপকে লিখতে পারি ডিডি থিটা অফ আর ক্যাপ ইন্টু ডি থিটা ডিটি। এটা তো যদিও করিয়েছিলাম ক্লাসে। তাহলে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট ডিডি থিটা অফ আর ক্যাপ, এই হচ্ছে বক্তব্য। এইবার ডিডি থিটা অফ আর ক্যাপ এটাকে আবার প্রুভ করা যায়, এটা ক্লাসে করিয়েছিলাম তো তাই এখন আর করাচ্ছি না। প্রুভ করা যায় যে দিস ইজ নাথিং বাট থিটা ক্যাপ, সেই আই ক্যাপ জে ক্যাপ এই সমস্ত দিয়েই প্রুভ করা যায়। তো তাহলে আমার প্লেন পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি দাঁড়ালো এইটা। এবার আয় অ্যাক্সিলারেশনে। এর মাথায় ডাবল ডট, মানে এই গোটা যতগুলো আছে, আর ডট আছে, আর ক্যাপ আছে, আর আছে, থিটা ডট আছে, থিটা ক্যাপ আছে, মানে 5টা কোয়ান্টিটি আছে, তাদের সবার চেন রুলে ডিডিটি করতে হবে। এইটা আমি করে দেব না, ক্লাসে করিয়েছিলাম, এটা তোদের হোমওয়ার্ক থাকবে। শো দ্যাট আর ক্যাপের সঙ্গে দুখানা জিনিস, আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, আর থিটা ক্যাপের সঙ্গেও দুটো জিনিস,
2r dot theta dot plus r theta double dot. আচ্ছা, এবারে দাঁড়া, এটা ঠিকঠাক লিখেছি কিনা একবার হালকা করে চেক করে নিই। ওহো, আচ্ছা এখানে তো এই অ্যাপ্রোচে করেনি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা তোরা প্রুভ করবি, এটা তোদের হোমওয়ার্ক। যখন এই জিনিসটা প্রুভ হয়ে যাবে, এটা প্রুভ হয়ে যাওয়ার পর অরিজিনাল ইকুয়েশন তো এইটা ছিল, এফ ইকুয়াল টু মিউ আর ডাবল ডট, তাহলে সেটা সমান মিউ আর ক্যাপ আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার, বাকি থিটা ক্যাপের সঙ্গে যে পোর্শনটা আছে 2r ডট থিটা ডট প্লাস আর থিটা ডাবল ডট, এই জিনিসটা জিরো হবে। হোয়াই, কেন জিরো হবে? ইটস বিকজ এফ হচ্ছে সেন্ট্রাল ফোর্স, অর্থাৎ এফ সমান হচ্ছে এই জিনিসটা। যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স, শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, তাহলে অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে শুধু রেডিয়াল কম্পোনেন্টটাই থাকবে, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেটা, সেইটা জিরো হয়ে যাবে। এইখান থেকে আবার প্রচুর কিছু পাওয়া পসিবল। ফার্স্ট অফ অল, এখান থেকে আমরা দুটো ইকুয়েশন আবার পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে এফ আর ইকুয়াল টু মিউ আর ডাবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। আচ্ছা একটা জিনিস, তারা এম ভি স্কোয়ার বাই আর, মানে এম আর ওমেগা স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। আর আরেকটা জিনিস পাচ্ছি 2r ডট থিটা ডট প্লাস আর থিটা ডাবল ডট ইকুয়াল টু জিরো। আচ্ছা এইটা তোরা এই চারটে টার্ম একটু বলে দিই কোনটা কি। এইটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, এইটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, কেননা এটা সেন্টারের দিকে, মানে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, কেননা এটা হচ্ছে মাইনাস আর ক্যাপ, আর ক্যাপ মানে সেন্টার থেকে বাইরের দিকে, মাইনাস আর ক্যাপ মানে সেন্টারের দিকে, তাহলে সেন্ট্রিপেটাল। আচ্ছা এইটাকে বলে কোরিওলিস অ্যাক্সিলারেশন, সবগুলোরই কারণ আছে, সেটা আরেকটু মানে বোঝা যাবে ক্রমশ। আর আর থিটা ডাবল ডট যেটা আছে, সেটাকে কি যেন বলে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বোধহয়, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত এরই বক্তব্য। এরপর থেকে মানে আজকে এতটাই থাকবে, আর এর মাঝে যে হোম টাস্কটা দিয়েছি ওটা করে রাখবি। আর আবার রবিবার সকালে আমি 1 ঘন্টা ক্লাস নেব। শীতলা পুজোটা কখন আছে? রাতে একটু সমস্যা আছে আমার, সকালের দিকে। হ্যাঁ ম্যাম, সকালেই করে দিন 9টার দিকে। 9টাটা বেশি আর্লি হয়ে যাবে, 10টা আমি পারবো, 9টাটা হবে না। ঠিক আছে ম্যাম, 10টা 11টা, 10টা। 1 ঘন্টা ক্লাস নেব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 10টা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা এবারে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেকানিক্সের বই। মেকানিক্সের বই তোদের জন্য সব থেকে ভালো হবে টাকওয়ালে পুরানি, কারণ বইটা সরু, তোদের তো মোটা বই পছন্দ না, তাহলে সরু বইয়ের মধ্যে টাকওয়ালে পুরানিক, একটু মোটা বইয়ের মধ্যে জেসি উপাধ্যায় খুবই ভালো, কেননা ওটাতে অনেক অঙ্ক পাবি। আমার কাছে এগুলো সব পিডিএফ আছে, আমি তোদের পাঠিয়ে দেবো। আর আমি এখন তোদের এমনিতেই একটা পাঠাবো, সেটা হচ্ছে আরুল ধাস, কিন্তু পাঠাবো কিনা সেটাও ভাবছি, কারণ ওরা আবার একটু অন্যভাবে করেছে। না, আরুল দাস পাঠাবো না। আচ্ছা এবি গুপ্তা ইজ অলসো গুড, তবে আমি জানি না তোদের একটু কমপ্লিকেটেড লাগলেও লাগতে পারে, সেটা ঠিক বলতে পারছি না আমি। এবি গুপ্তাতেও ক্লাসিক্যাল মেকানিক্স ভালো মতোই ভালোভাবেই আছে, সেন্ট্রাল ফোর্স ভালোভাবেই আছে।
ঠিক আছে, তো আমি যতটা পড়ালাম সেগুলো তো ওই সব সেন্ট্রাল ফোর্সেরই চ্যাপ্টারের, তো তোরা বই কিনে ফেলতে পারিস আমার মতে। তোরা এবি গ্রুপ, ও লাইব্রেরিতেও পাবি। যাই হোক, আর আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ আমি পাঠিয়ে দেবো। তবে আরুল ধাসে কিন্তু শুরুটা অন্যরকম আছে, তোদের আবার দেখে ভয় টয় লেগে যাবে। ও ঠিক আছে, বরঞ্চ আমি যেগুলো যেগুলো যা যা করালাম সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস কর, এই প্রুফটা কর। আর রবিবার সকালে আমি আবার ক্লাস নেব, সেখানে হচ্ছে এখান থেকে অরবিটগুলো কী করে আসে আর কি ধরনের অঙ্ক হয় ওটা রোববার সকালে ডিসকাস করে দেবো। রোববারে ক্লাস নেব হচ্ছে 10টা থেকে 11টা। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করে নিস আমায় রোববার। ঠিক আছে ফ্রেন্ডস, বাই বাই, টাটা। টাটা, গুড নাইট, টাটা ম্যাম, গুড নাইট। গুড নাইট।